বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমাকে এই কাজে যুক্ত করবার জন্য এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থীদের যারা আমার সাথে আজকের ক্লাসে সংযুক্ত হয়েছে। তো বরাবরের মতোই আমাদের ক্লাস নিউক্লিয়ার ফিজিক্স এবং আমাদের কোর্স কোড 2322709 যে অধ্যায়ের উপর আমরা আলোচনা করতেছিলাম ডিটেক্টরস, আজকে ডিটেক্টরস এর শেষ ক্লাস নিব আমরা। আজকে আমাদের আলোচনায় যে দুইটা ডিটেক্টর আছে, একটি হচ্ছে সিন্টিলেশন ডিটেক্টর আর একটি হচ্ছে সলিড স্টেট ডিটেক্টর। আমরা সিন্টিলেশন ডিটেক্টর নিয়ে প্রথমে আলোচনা করব। সিন্টিলেশন হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণের সাথে মিথস্ক্রিয়ার ফলে, মিথস্ক্রিয়া মানে একটার সাথে আরেকটা সংঘর্ষে হওয়া, কোনো বস্তু থেকে আলোক ঝলক নিঃসৃত হয়, এটি সিন্টিলেশন নামে পরিচিত। ব্যাপার হচ্ছে বিকিরণ এসে যদি কোনো পদার্থের উপরে পড়ে তাহলে সেখান থেকে ফ্ল্যাশ অফ লাইট, আগের দিনের কিছু ক্যামেরা ছিল যেগুলা ক্লিক করলে ছবি উঠানোর জন্য সেখান থেকে আলোর ঝলক বের হইতো, এটাকে বলা হয় ঝলক বা ফ্ল্যাশ। এই আলোর ঝলক নিঃসৃত হয়, এটি সিন্টিলেশন নামে পরিচিত। আর যে বস্তুর উপরে এসে বিকিরণ পড়লে এইরকমটি হয় সেই বস্তুটিকে বলা হয় সিন্টিলেটর। নানা রকম বিকিরণের সন্ধান ও বর্ণালী বীক্ষণের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি সমূহের অন্যতম হচ্ছে সিন্টিলেশন পদ্ধতি। এখানে দুইটা ফিগার আছে এই পদ্ধতির, আমরা বর্ণনা যখন দিব তখন আমরা এই সিন্টিলেশন কাউন্টারের ফিগারে পুরো আবার ফিরে আসবো এই স্লাইডটাতে। এখানে শুধু প্রথম অংশটা আমি বলি যে এটা সিন্টিলেশন বা সিন্টিলেটর পদার্থ এখানে দেওয়া আছে। এখানে এসে যে উৎস, বিকিরণ উৎস থেকে এসে বিকিরণ পড়বে, বিকিরণ পড়লে এখান থেকে আলোর ঝলক বের হবে। এখন এই আলোর ঝলক পরবর্তী সময়ে কোথায় কোথায় যাবে, কি কি হবে, সেগুলো আমরা পরের এখানেও আছে, এখানেও আমরা ফিরে আসবো। তো কথাগুলি আগে বলে নেই, চিত্রটা পরে দিলে ভালো হতো। এটি মূলত বিটা এবং গামা রশ্মির শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে এই সিন্টিলেশন কাউন্টার বা ডিটেক্টর। কঠিন অথবা তরল ফসফরাস যাহা সিন্টিলেশনের সাথে ব্যবহৃত হয়, উহা বিটা এবং গামা রশ্মি শোষণের ফলে নির্গত সেকেন্ডারি ইলেকট্রন শোষণ করে, এই জন্য এই সমস্ত কণার শক্তি পরিমাপ করা সম্ভব হয়। এখানে কঠিন ফসফরাস সিন্টিলেশনের সাথে ব্যবহৃত হয় এই কারণে যে বিকিরণ এসে পড়লে পরে যে সেকেন্ডারি ইলেকট্রন নিঃসৃত হয় সেই ইলেকট্রনকে এই কঠিন অথবা তরল ফসফরাস শোষণ করে নেয়, যার জন্য শক্তি পরিমাপ করা আমাদের জন্য সহজ হয়। মূলনীতি কিভাবে কাজ করে, সিন্টিলেশন উদ্ঘাটকের অনুপ্রভ ক্লাসে, অনুপ্রভা প্রতিপ্রভা আমরা একটা ক্লাসে বলেছি। অনুপ্রভা হলো যেগুলো থেকে লাইট নিঃসৃত হয় যখন বিকিরণ পড়ে ঠিক সেই সময়ে, নিয়ে নিলে যে সাদা রঙের আলো বের হয় সেটা। আর প্রতিপ্রভার অনেক কথা আছে, সেগুলো আমরা আগে বলে ফেলেছি। সিন্টিলেশন উদ্ঘাটকের অনুপ্রভ ক্লাসে রশ্মিকণা আপতিত হয়ে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা তো বলেই দিয়েছি যে বিকিরণ এসে পড়লে এখান থেকে আলো নিঃসৃত হলে পরে সেটাকে সিন্টিলেশন কাউন্টার বলা হবে। এই আলোক শক্তি আলোক পাইপের মধ্য দিয়ে অতিক্রম করে ফটো ক্যাথোডে ফটো ইলেকট্রন হিসেবে আলোক বিবর্ধক নলে আপতিত হয়ে বহুগুণ বিবর্ধিত হয় এবং তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে পালস আকারে কাউন্টারে ধরা পড়ে। এই লাইনটা ডিটেলস এখানে বলছি। এই যে এখানে কার্যপ্রণালী আছে, কার্যপ্রণালীতে আমরা বিস্তারিতভাবে এটা বলছি। দেখো কার্যপ্রণালী কিভাবে কাজ করে, একটু মন দিয়ে পড়লেই বা শুনলেই হবে যে এটার কার্যপ্রণালীটা কি। দেখি এখানে কারা আছে। একটি সিন্টিলেশন উদ্ঘাটকের কার্যপ্রণালীকে দুইটি ধারাবাহিকভাবে ভাগ করা যায়। এক হচ্ছে নিউক্লিয়ার বিকিরণ সিন্টিলেটরে আপতিত হয় এবং বিকিরণের শক্তি নিয়ে ইলেকট্রনগুলা উচ্চ শক্তি স্তরে পৌঁছে। বিকিরণ এসে যখন পড়ে, যে পদার্থের উপরে পড়লো সেই পদার্থের কক্ষপথে যে সকল ইলেকট্রন আবর্তনশীল থাকে সে সকল ইলেকট্রন বিকিরণ থেকে শক্তি শোষণ করে নিয়ে উচ্চ শক্তি স্তরে পৌঁছে যায়। আর আমরা জানি ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছে তখন এই অবস্থাকে উত্তেজিত অবস্থা বলা হয়। এবং এই উত্তেজিত অবস্থা বেশিক্ষণ থাকে না,
10⁻⁸ সেকেন্ড সময় পর্যন্ত এটা প্রলম্বিত হয় এবং এই সময়ের পরে ইলেকট্রন যেখান থেকে চলে গিয়েছিল যে কক্ষপথ থেকে সেই কক্ষপথে আবার ফিরে আসে এবং ফিরে আসলে এই দুই কক্ষপথের সমান ব্যবধান পরিমাণ এনার্জি ফোটন আকারে বের হয়ে আসে। আর ফোটনের ফ্রিকোয়েন্সির বিভিন্ন রেঞ্জ অনুযায়ী তাকে 3 নামে ডাকা হয়। একটা হলো দৃশ্যমান আলো, সাধারণত আরো অন্যান্য রেঞ্জ আছে, আর একটা হচ্ছে এক্স রেজ এবং তারপর একটা হচ্ছে গামা রেজ। এই কথা এখানে বলা হয়েছে যে এই উত্তেজনা শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং লুমিনেসেন্ট পদ্ধতির মাধ্যমে আলোক নল দিয়ে গমন করে। এখান থেকে যে আলোক শক্তি বের হলো সেটা একটা আলোক নলের মধ্য দিয়ে সামনের দিকে আগাইতে থাকে। তারপর আলোক কণা আলোক বিবর্তক নলের পূর্বে, মানে এখানে এমপ্লিফায়ার হওয়ার পূর্বে ফটো ক্যাথোড নামে একটা অংশ আছে, এই ফটো ক্যাথোডের উপরে আপতিত হয়। ফটো ক্যাথোড আলোক কণা শোষণ করে। আমরা আগেই বলছি এখান থেকে আলোর কণা বের হয়ে আসছে, আলোক কণা শোষণ করে এবং আলোক কণা বা ফোটন যদি শোষণ করে তাহলে সেখান থেকে যে ইলেকট্রন বের হয় সেই ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। আবার এই পদ্ধতিটাকে বলা হয় ফটো তড়িৎক্রিয়া। তাহলে ইলেকট্রন বের হলো, যে ইলেকট্রন নিঃসরিত হলো সেটি হচ্ছে ফটো ইলেকট্রন। এই ফটো ইলেকট্রন ত্বরিত হয়ে আলোক বিবর্ধক নলের ডায়োডে পৌঁছে এবং ইলেকট্রনকে বিবর্ধিত করে। ডায়োড হলো এমন একটা অংশ যেখানে ইলেকট্রন পৌঁছলে সংখ্যা বেড়ে এটাকে বিবর্ধিত হয়। এভাবে একাধিক ডায়োডে পৌঁছার পর ফটো ইলেকট্রন বহুগুণে বিবর্ধিত হয় এবং শেষ পর্যন্ত একটি বড় বিভব সৃষ্টি করে, যেহেতু হিউজ ইলেকট্রন মানে অনেক কারেন্ট, মানে অনেক ভোল্টেজ। তারপর ফটো ইলেকট্রনগুলি প্রি অ্যাম্প্লিফায়ার এবং ডিসক্রিমিনেটর পালস শেপারের মধ্য দিয়ে পালস আকারে ইলেকট্রনিক যন্ত্রে ধরা পড়ে। অর্থাৎ এই যে ইলেকট্রন আমরা এখান থেকে পেলাম বিবর্ধিত অনেক বেশি ইলেকট্রন, সেগুলোকে এই যে একটা ইলেকট্রিক বা ডিজিটাল সার্কিটের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। ফলে ডিজিটাল সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা থাকে যে কারেন্টের কোয়ান্টিটির উপরে ভিত্তি করে বা পালসের শেপের উপরে ভিত্তি করে এটা কোন বিকিরণ এসে পড়লো বা কতটুকু এনার্জি এই সব সে চিহ্নিত করতে পারে। নেক্সট আমরা আগের কথা বলে আসি। এই যে চিত্রের আগে বলে দিয়েছিলাম যে আমরা একটু ফিরে আসবো। এই যে কণা বা রশ্মি এসব পড়লো, পড়ার পরে এখান থেকে আলো বের হলো, এই যে টিউবের মধ্যে দিয়ে গেল, ডায়োডে প্রবেশ করার আগে ফটো ক্যাথোডে পড়লো, ফটো ক্যাথোডে পড়ার পরে এখান থেকে ইলেকট্রন নির্গত হলো ফটো ইলেকট্রন নামে। এই ফটো ইলেকট্রন এই প্রত্যেকটা নলের ভিতর দিয়ে যাবে আর ইলেকট্রনের সংখ্যা ক্রমশ বাড়বে এবং অনেক বেশি যখন বাড়বে এবং এই বর্ধিত ইলেকট্রনগুলো এই প্রি অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে যাবে। প্রি অ্যাম্প্লিফায়ার থেকে এই যে সিগন্যাল আকারে এটা ডিসক্রিমিনেটর পালসে যাবে এবং ওইখান থেকে কাউন্টারে প্রবেশ করে কাউন্টার আমাদেরকে আউটপুট ডাটা দিয়ে দিবে। এই কথাগুলি আমরা বলছিলাম যে চিত্রটা আমরা পরে দেখব। তো এই হলো আমার সিন্টিলেশন কাউন্টারের মোটামুটি চিত্রের বর্ণনা, আর এই কথাগুলি আমরা বলে দিয়েছি। এখন আসি অ্যাডভান্টেজেস অফ সিন্টিলেশন ডিটেক্টর। এই ডিটেক্টরের সুবিধাগুলো কি কি? এই পাশে যারা আছে জান্নাতুল রিদি, ইশরাত জাহান, রাতুল, নুসরাত ফারহানা, জান্নাতুল মাওয়া, তোমরা ক্যামেরা অন করতে পারো সুযোগ থাকলে। আমি তো এখানে একেবারে ব্ল্যাঙ্ক শিট, ভাববে যে এগুলো ফেক আইডি কিনা সে ভাবতে পারে। তাহলে অ্যাডভান্টেজেস অফ সিন্টিলেশন ডিটেক্টর। সিন্টিলেশন উদ্ঘাটকের উচ্চতর উদ্ঘাটন ক্ষমতা আছে, এটির স্থায়িত্ব খুব উঁচু মানের, আগেই বলে দিয়েছিলাম বাংলা পড়া। কক্ষ তাপমাত্রায় ইহা খুব ভালোভাবে কাজ করে, এটির বিশ্লেষণী সময় কম, এটির উৎপাদন উচ্চমানের, উদ্ঘাটক চ্যানেল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড সর্বনিম্ন করা যায়। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজেস অফ সিন্টিলেশন ডিটেক্টর, এটার কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো এখানে বলা হয়েছে। সলিড স্টেট ডিটেক্টরে গামা বর্ণালীর পরিমাপের মতো মধ্যম শক্তির গামার জন্য শক্তি বিশ্লেষণী এবং কম্পন বিক্ষেপণ এই কণা দীপ্তি উদ্ঘাটকের সাহায্যে পরিমাপ করা যায় না। মানে যেটা আমরা সলিড স্টেট ডিটেক্টরের সাহায্যে করতে পারবো সেই জিনিস কি যে মধ্যম শক্তির গামার জন্য এটা উপযোগী না। বিভিন্ন ধরনের সিন্টিলেশন পদার্থের নাম, কি কি পদার্থ আমরা ব্যবহার করে থাকি? নেম অফ দি ভেরিয়াস ম্যাটার অফ সিন্টিলেশন: তরল ফসফরাস, প্লাস্টিক ফসফরাস, সামান্য ক্যালসিয়াম মিশ্রিত সোডিয়াম আয়োডাইড গামার জন্য, জিঙ্ক সালফাইড ফর আলফা পার্টিকেল, অনিথ্রাসিন ক্রিস্টাল ফর বেটা পার্টিকেল, অজৈব অ্যালকালিক হ্যালাইড ক্যালাস, সিজিয়াম আয়োডাইড, ট্রান্সট্রিলবিন ক্রিস্টাল, বিসমাথ জার্মেনিয়াম, সিজিয়াম ফ্লোরাইড,
এগুলোর নাম সেন্টিলেশন উদ্ঘাটকের ব্যবহার, ইউজেস অফ সেন্টিলেশন কাউন্টার, প্রোটন, ডিউটেরন এবং আলফা কণা গণনা করার জন্য এটি খুবই কার্যকর। নিউক্লিয় আইসোবারের 10⁻⁻1 সেকেন্ড অত্যন্ত সংক্ষিপ্ত কাল পরিমাপে এটি ব্যবহার করা হয়। মেজন এবং খুব উচ্চ শক্তির অন্যান্য অস্থায়ী কণা উদ্ঘাটনের জন্য এটি ব্যবহার করা হয়। আধুনিক শক্তিশালী কণা ত্বরক যন্ত্র দ্বারা উৎপাদিত অত্যন্ত দ্রুত চলমান আহিত কণার শক্তি বর্ণালীর পরিমাপের জন্য তরল সেন্টিলেশন উদ্ঘাটক ব্যবহার হয়। সেন্টিলেশন উদ্ঘাটকের বহুল ব্যবহারের কারণ, causes of wide use of scintillation detector, অজৈব, জৈব, ক্যালাসিত, অক্যালাসিত, প্লাস্টিক, তরল, গ্যাসীয় ইত্যাদি সেন্টিলেশন বস্তু সকল গুণের অধিকারী নয়, তাই প্রত্যেকটি পদার্থের জন্য আলাদা আলাদা সেন্টিলেশন প্রয়োগ বেশ উপযোগী। তাই এই ক্ষেত্রে সেন্টিলেশন উদ্ঘাটকের বহুল ব্যবহার দেখা যায়, মানে যার জন্য যেই পদার্থ দরকার তার জন্য সেই পদার্থ দিয়ে তৈরি করা যায়। সর্বাধিক প্রযুক্ত সেন্টিলেটর সমূহের মধ্যে রয়েছে অজৈব অ্যালকালি হ্যালাইড ক্যালাস সমূহ এবং থেলিয়াম সক্রিয়কৃত সোডিয়াম আয়োডাইড ক্যালাস এখানে সেন্টিলেশন উদ্ঘাটক হিসেবে সবচেয়ে বেশি কার্যকর। আলো উৎপাদন এবং রৈখিকতার জন্য সেন্টিলেশন উদ্ঘাটক খুবই কার্যকরী। একটি আদর্শ সেন্টিলেটরের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল সেন্টিলেটর। সেন্টিলেটরটিকে তড়িৎ আদানবাহী কণিকার সবটুকু গতিশক্তিকে উচ্চ সেন্টিলেশন দক্ষতায় সন্ধানযোগ্য আলোতে রূপান্তর করা, বিকিরণের বিস্তৃত পরিসরব্যাপী সেন্টিলেটরের হস্তান্তরিত শক্তি এবং তজ্জনিত উৎসারিত আলোকের পরিমাণ সমানুপাতিক হওয়া উচিত। অর্থাৎ বিকিরণের বিস্তীর্ণ পাল্লা, কম শক্তির বিকিরণ আছে, বেশি শক্তির বিকিরণ আছে, তারা এসে যখন পড়বে এবং যতটুকু শক্তি বিকিরণ থেকে ওই সেন্টিলেশন পদার্থ নিবে সেটাকে বলা হয় হস্তান্তরিত শক্তি, ট্রান্সমিটেড এনার্জি বা ট্রান্সফার এনার্জি, এবং তজ্জনিত এবং এই এনার্জির জন্য উৎসারিত আলোকের পরিমাণ সমানুপাতিক হওয়া উচিত। অর্থাৎ যত বেশি বিকিরণ এসে পড়বে তত বেশি আলো নির্গত হবে, না হলে ভালো মতো আমরা কতটুকু বিকিরণ এসে পড়লো সেটা জাস্টিফাই করতে পারবো না। অন্যথায় মিথস্ক্রিয়ায় লিপ্ত বিকিরণের শক্তি উচ্চারিত আলোকের পরিমাণ রৈখিক হওয়া আবশ্যক। রূপান্তরিত আলোর সবটুকু সংগৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সেন্টিলেটরটি মধ্যম আলোর প্রতি সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। আবিষ্ট প্রভাব ক্ষয়কাল স্বল্প হওয়া উচিত, তাহলে দ্রুত গতির সংকেত স্তরিত বন্ধন উৎপাদিত হয়। এগুলো কথা মানে হচ্ছে কি কি সুযোগ সুবিধা বা কি কি হওয়া উচিত, কি কি হওয়া উচিত নয় এইসব। সেন্টিলেটরটির আদর্শ আলোকীয় গুণ বিশিষ্ট হওয়া দরকার, আলোকীয় গুণ না থাকলে তো সেন্টিলেটর হবেই না, এবং প্রয়োজনীয় বড় আকারের তৈরির মতো বৈশিষ্ট্য হতে হবে। সেন্টিলেটরটির প্রতিসরণাঙ্ক গ্লাসের প্রতিসরণাঙ্কের খুব কাছে হতে হবে, যাতে সেন্টিলেশনে উদ্ভূত আলোক বর্ধক নলের সাথে সহজেই যুগলবদ্ধ করা যায়, তাহলে আলো বেঁকে গিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়বে না এবং তজ্জনিত ক্ষয় হ্রাস পাবে। জৈব সেন্টিলেটর এইগুলো শুধু শুনতে হবে, এখানে বোঝানোর তেমন কিছু না, এগুলো বৈশিষ্ট্য, ক্যারেক্টার, এইসব হাবিজাবি কথা এখানে তোমরা বই পড়লেও হয়, এখন আমাদেরকে তো বলতে হবে, সেই জন্য হয় এখানে রোমানা ইউসা জানাতুর হৃদি। জৈব পদার্থের সেন্টিলেশন কৌশল। একখানি জৈব অণুর শক্তি স্তর থেকে পরিবৃত্তির দরুন জৈব পদার্থের প্রতি প্রভাব ঘটে থাকে। এটা মানে অর্গানিক সেন্টিলেটর যদি ব্যবহার করি আমরা, তাহলে সেখানে শক্তি যাই হোক, মানে যেই পদার্থ যেটিই হোক, বিকিরণ আসবে, শোষণ করবে, ইলেকট্রন এক্সাইটেড স্টেটে নিয়ে যাবে পরমাণুটিকে, তারপরে এটি ভূমি অবস্থায় ফিরে আসবে এবং সেখান থেকে ফ্লোরোসেন্স বের হবে। এটাই হচ্ছে সেন্টিলেটরের মূল কথা। এখন সেটা জৈব হোক অজৈব হোক যাই হোক, ফলে ভৌত অবস্থা যাই থাকুক না কেন আণবিক পর্যায় থেকেই তা দেখা যাবে। জৈব সেন্টিলেটরের আবার প্রকারভেদ আছে। বিশুদ্ধ জৈব ক্যালাস সেন্টিলেটর, তরল জৈব দ্রবণ, প্লাস্টিক সেন্টিলেটর, পাতলা ফিল্মের সেন্টিলেটর, বিভিন্ন উপাদানে বোঝাইকৃত জৈব সেন্টিলেটর। রেসপন্স টু রেডিয়েশন অফ অর্গানাইজিং সেন্টিলেশন। জৈব সেন্টিলেটরের বিকিরণ পাতের উপরে সারা দেন কতটুকু। আলোক উৎপাদন না হলে তো তার রেসপন্স পাওয়া যায়, সময়ের সাথে সারা তড়িৎ স্পন্দনের আকারে পার্থক্য করে, মানে কোনটা আলফা কোনটা বিটা। এটা বিবিধ অজৈব ক্যালাস সেন্টিলেটর এখানে কতগুলো নাম দেওয়া আছে, এইগুলা এখানে 4-5টা নাম আছে, এগুলার আমি বললাম না। সেমিকন্ডাক্টর ডিটেক্টর বা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক সম্পর্কে, অর্ধপরিবাহী সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে, এবং অর্ধপরিবাহী দিয়ে সবার আগে যে
ব্যাপারটা ঘটে সেটা হলো একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহী একসাথে যুক্ত করে যা পাওয়া যায় সেটি হচ্ছে পিএন জাংশন, অথবা এটাকে বলা হয় জাংশন ডায়োড। এটা আমাদের সকলেরই জানা আছে। একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী একসাথে বিশেষ কৌশলে জোড়া দেওয়ার ফলে এটা পিএন জাংশন হয়। আর পিএন জাংশনের দুই ধরনের বায়াসিং আছে, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটি হচ্ছে রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াস হচ্ছে যদি পি এর দিকে প্লাস দেওয়া হয় আর এন এর দিকে মাইনাস দেওয়া হয়, দ্যাট ইজ নোন এজ দ্য ফরওয়ার্ড বায়াস। এই ক্ষেত্রে জাংশনের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে। আর যদি পি এর দিকে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দেওয়া হয় আর এন এর দিকে পজিটিভ টার্মিনাল দেওয়া হয়, তাহলে এই ধরনের মানে ব্যাটারির সংযোগকে বলা হয় রিভার্স বায়াস। অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় না, হালকা পরিমাণ প্রবাহিত হয় ডিউ টু সাম মাইনরিটি ক্যারিয়ার্স। তাহলে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এবং পিএন জাংশন, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জাংশন ডিপ্লেশন লেয়ারটা থাকে না, মিশে যায়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যায়। এগুলো কনসেপ্ট কথা ইলেকট্রনিক্স একটা কোর্স আছে তোমাদের, সেখানে এগুলো বলা আছে, অথবা ইন্টারমিডিয়েট ইলেকট্রনিক্স এর মধ্যেও এগুলো ছিল, সেই জন্য অত বিস্তারিত আমরা বলতে পারবো না, অত সময় কুলাবে না। তাহলে এই সম্পর্কে বলে নেই, একটি অর্ধপরিবাহী উদ্ঘাটক সলিড স্টেট আয়োনাইজেশন চেম্বার হিসেবে কাজ করে। বলে একটু মন দিয়ে শোনো, আয়োনাইজিং কণা, তারা আলফা কণা বিটা কণা যারা সেই উদ্ঘাটকের উপরে আপতিত হবে, অর্ধপরিবাহীর সংবেদনশীল আয়তনে ক্রিয়া প্রতিক্রিয়া করে আয়োনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন উৎপন্ন করে। এখন এই সংবেদনশীল পোর্শন কোনটা, সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার আছে এখানে এসে বিকিরণ পড়বে, বিকিরণ পড়লে ওইখানে ইলেকট্রন তৈরি হবে। আর ইলেকট্রন তৈরি হওয়া মানে ওইখানে আয়োনাইজেশন সম্পন্ন হচ্ছে বা আয়োনাইজেশন প্রক্রিয়া চলতেছে। এবং যে ইলেকট্রন তৈরি হওয়া মানে ইলেকট্রন পরমাণু থেকে বিচ্ছিন্ন হওয়া। তৈরি হওয়া বলতে আবার অন্য কিছু বোঝার কোনো সুযোগ নাই এখানে। ইলেকট্রন পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর যে পরমাণু থেকে বিচ্ছিন্ন হলো সেটি তো পজিটিভ হয়ে গেল। এখন এই পজিটিভ আর এই ইলেকট্রনকে যদি আমরা কালেক্ট করতে পারি বা ইউজিং সাম সর্ট অফ আউটার সার্কিটস ব্যবহার করে যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে এই চার্জ থেকে আমরা কিছু পরিমাণ কারেন্ট পাবো, এবং এই কারেন্টের পরিমাণ থেকে আমরা বুঝতে পারবো যে ওইখানে কি পরিমাণ বিকিরণ এসে পড়েছিল। এটাই হলো মূল কনসেপ্ট। তাহলে এই কথা, এখানে উৎপন্ন আয়ন সমূহ সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে পালসে উন্নীত করা হয়, মানে ভোল্টেজ পাল। অর্ধপরিবাহী উদ্ঘাটকে আয়ন উৎপাদনের জন্য গড়ে মাত্র 3.5 ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে। অত্যন্ত কম মানের শক্তি দ্বারা এখানে আয়ন উৎপন্ন হয়, ফলে অল্প শক্তির বিকিরণ এটা দ্বারা ডিটেক্ট করা যায়। যেখানে গ্যাস উদ্ঘাটকে আমরা যে পড়ে আসছি আয়নাইজেশন চেম্বার, প্রফেশনাল কাউন্টার, গাইগেন-মুলার কাউন্টার, সেখানে দেখো উদ্ঘাটকে লাগে হচ্ছে 30 থেকে 35 ইলেকট্রন ভোল্ট লাগে, whereas সলিড স্টেট ডিটেক্টরে আমাদের লাগে হচ্ছে only 3.5। তাহলে মূল কথা কি বললাম, যে মাঝখানের যে ডিপ্লেশন লেয়ার আছে সেখানে বিকিরণ এসে পড়বে এবং আয়নাইজেশন হবে, এবং এই আয়নগুলো আমাদেরকে কালেক্ট করে একটা পালসে উন্নীত করতে হবে বা একটা আউটার সার্কিটের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে বিকিরণ কোন ধরনের ছিল, বিকিরণের এনার্জি কত, সংখ্যা কত, ইত্যাদি ইত্যাদি যা কিছু আমাদের জানা দরকার। তাহলে গঠন, এই যন্ত্রের গঠন হচ্ছে, বোর ফিল করো না, আমাদের যারা আসছো আমাদের আর বেশ ক্লাস নেই, আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে আসলে বিরক্ত করতেছি কিনা তোমাদেরকে। টানা আমি ক্লাসগুলো নিচ্ছি, চাইলে এক দুই দিন ব্রেক দেওয়া যায়। আর 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের ক্লাস আর কি ব্রেক, তোমাদের তো কোনো ক্লাস হচ্ছিলই না বা হচ্ছেই না অন্য কোনো ক্লাস। তবে ক্লাসের ফেসবুক পেজে কিন্তু আবার রুটিন অনুযায়ী ক্লাস আপলোড দিচ্ছে স্যাররা, সেগুলো তো তোমরা দেখবা অবশ্যই। এখন আরেকজন আসছে, মশিউল হাসান, সে আসছে। সেমিকন্ডাক্টর ডিটেক্টরে একটি পিএন জাংশন ব্যবহার করা হয়, আমরা যেটা বলছিলাম জাংশন ডায়োড, তবে এটি সাধারণ পিএন জাংশন হতে কিছুটা আলাদা। এন অঞ্চল এবং পি অঞ্চলের ডোপিং এর মান এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে এন অঞ্চলের ডিপ্লেশন স্তরের পুরুত্ব পি অঞ্চলের পুরুত্ব অপেক্ষা কম হয়। একটি পিএন জাংশন এবং একটি সিরিজ লোড আর এল লোড রেজিস্ট্যান্সকে ডিসি ভোল্টেজ 25 টু 230 ভোল্ট প্রয়োগ করে রিভার্স বায়াস অবস্থায় রাখা হয়। রিভার্স বায়াস কিন্তু আমি বলে দিয়েছি যে পি এর দিকে নেগেটিভ আর এন এর দিকে পজিটিভ যদি হয়, তাহলে এটাকে বলা হয় রিভার্স বায়াস বা বিপরীতমুখী যোগ বলা হয় বাংলায়। দ্যাট ইজ পি এর দিকে যদি পজিটিভ দেই, এন এর দিকে যদি নেগেটিভ দেই, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। কিন্তু আমাদের এই ডিটেক্টরের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে রাখা যাবে না, রিভার্স বায়াসে রাখতে হবে। কারণ রিভার্স বায়াসে রাখার সুবিধা হলো এই ক্ষেত্রে যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে বিকিরণ এসে আসলে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ যে কারেন্টটা আমি পাবো
সেটা টোটালি বিকিরণের জন্য। আর যদি ফরওয়ার্ড বায়াসে রাখি তাহলে তো আমরা সেপারেট করতে পারবো না কোনটা বিকিরণের জন্য আর কোনটা বায়াসিং এর জন্য বা অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এনিওয়ে, এই যে আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি, দেখো এই যে এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ। এই যে পি টাইপের মধ্যে এই যে ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে এই যে ডটেড লাইন টু ডটেড লাইন, এটুকু হচ্ছে ডিপ্লেশন লেয়ার। মানে বিপরীতমুখী ভোল্টেজ প্রয়োগ করার কারণে হোলগুলা এইদিকে সরে আসছে আর ইলেকট্রনগুলা এইদিকে সরে গেছে, এই জায়গাটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, ইংরেজিতে বলা হয় ডিপ্লেশন লেয়ার। দেখো এই যে আমরা এই যে পি টাইপের দিকে দিয়েছি হলো ডিসি ভোল্টেজের নেগেটিভ, আর এন টাইপের দিকে দেওয়া হয়েছে হলো পি ভোল্টেজের পজিটিভ, এন্ড হুইচ মেক্স ইট রিভার্স বায়াস। আর এই ডিপ্লেশন রিজিয়নের দেখো খুবই অল্প অংশ আছে এন এর ভিতরে, আর বেশিরভাগই হচ্ছে পি, এই যে এই সলিড লাইন সেপারেট করছে, এই যে অল্প অংশ এটা এন এর মধ্যে আছে, আর বেশিরভাগ অংশ হচ্ছে পি রিজিয়নের মধ্যে আছে। এখন এই বিকিরণ এসে পড়লো, এই যে এই এরো দিয়ে বোঝানো হচ্ছে এই যে রেডিয়েশন এসে পড়লো এই অঞ্চলে, এই যে ডিপ্লেশন লেয়ারে এসে পড়বে, এবং ডিপ্লেশন লেয়ারে যখন পড়বে বিকিরণ, একটু দেখলেই বুঝতে পারবা বিকিরণ পড়লে আয়নাইজেশন হবে। আয়নাইজেশন মানে ইলেকট্রন এবং পজিটিভ আয়ন তৈরি হবে, ইলেকট্রন বের হয়ে আসবে। তাহলে আমরা প্রথমে ধরতেছি যে এই অংশে আয়নাইজেশন হলো মানে ইলেকট্রন তৈরি হলো। তাহলে আমি ব্যাটারি কানেকশন দেখো এখানে মনে করো ইলেকট্রন হলো, আর পজিটিভের কথা বলছি না। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? এই যে ব্যাটারি পজিটিভ, এই এন এর দিকে কানেকশন আছে, তাহলে ইলেকট্রন গুলো পজিটিভের দিকে দৌড় দিবে। এই যে ভোল্টেজ এখানে 230 ভোল্ট পর্যন্ত আমরা এখানে বলছি অ্যাপ্লাই করব, কিন্তু এখন বলতে পারো যে এন রিজনে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন যাবে না, স্বাভাবিকভাবে যেত না, কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে এই ইলেকট্রন গুলা এন এর দিকে চলে যাবে, আর হোল গুলা বা ধনাত্মক যে অংশটা আছে সেটা এই দিকে চলে আসবে, এবং এরা এখানে যায় এই যে এই ডিসি ভোল্টেজ তাদেরকে কালেক্ট করবে, ফলে এরা এই যে এই দুই পাশ দিয়ে সামনে আগাতে থাকবে, এবং এই আয়নাইজেশনের দরুন যে আয়ন কালেক্ট হলো, ডিসি ভোল্টেজ কালেক্ট করলো, সেটার জন্য যে কারেন্ট পাওয়া গেল, এই কারেন্ট হচ্ছে এইখানের এই আয়নাইজেশন বিকিরণ করার জন্য যে আয়নাইজেশন হলো। কারণ আমি এইখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করে আগেই রাখা ছিল, এটার জন্য কিন্তু সার্কিটে কোনো কারেন্ট ছিল না, কারণ এটা রিভার্স বায়াস ছিল। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা সামনের স্লাইডে যাই। কার্যপ্রণালী, এই যে অর্ধপরিবাহী পিএন জাংশন উদ্ঘাটকটিতে রিভার্স বায়াস প্রযুক্ত থাকে বলে ডিপ্লেশন স্তরের পরমাণুগুলি সমযোজী বন্ধন ভেঙে যায় এবং ইলেকট্রন হোল জোড় উৎপন্ন হয় যখন সমযোজী বন্ধন, কারণ আমরা জানি এখানে সিলিকন আছে এবং সিলিকন সমযোজী বন্ধনেই আবদ্ধ থাকে। প্রযুক্ত রিভার্স ভোল্টেজ খুব দ্রুত ইলেকট্রন এবং হোলগুলোকে পরস্পর হতে দূরে সরিয়ে এনে রিকম্বিনেশনের সুযোগ দেয় না, অর্থাৎ ইলেকট্রন এন অঞ্চলের দিকে এবং হোল পি অঞ্চলের দিকে ধাবিত হয়। আদান বাহকগুলি লোড রেজিস্টারের মাধ্যমে প্রবাহিত হয় বলে আউটপুটে একটা কারেন্ট অথবা ভোল্টেজ পালস আমরা পেয়ে থাকি। মোটামুটি মেকানিজম শেষ। তাহলে এখন এটার সুবিধা অসুবিধা এই কথাগুলি আমরা বলবো। অর্ধপরিবাহী উদ্ঘাটকের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ সেমিকন্ডাক্টর ডিটেক্টরস। অতি ক্ষুদ্র রিজলভিং সময়ের কারণে এই উদ্ঘাটক দ্রুত গতিতে হিসাব করতে পারে। অন্যান্য উদ্ঘাটকের তুলনায় এই উদ্ঘাটকের উচ্চ শক্তির ক্ষমতা রয়েছে, তুলনামূলকভাবে কম ভোল্টেজে চলে। আমরা তো দেখছি দুটি কাছাকাছি শক্তির বিকিরণকে অত্যন্ত সুস্পষ্টভাবে আলাদা করতে পারে, মানে বিকিরণের এনার্জি ডিফারেন্স খুব কম, তারপরেও সে আলাদা, দ্যাট ইজ এটার রেজোলিউশন পাওয়ার খুব ভালো। এটি আলফা রে এর 5.442 এমইভি এবং 5.486 এমইভির শক্তি কণাকেও সহজ এবং পরিষ্কারভাবে আলাদা করতে পারে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এনার্জি ডিফারেন্স ইজ ভেরি লো, 5.442 whereas 5.48 দশমিকের পরে দ্বিতীয় ঘরে যাওয়ার পরে ডিফারেন্স পাইছে, তারপরেও সে এটাকে আলাদাভাবে শনাক্ত করতে সক্ষম হয়। পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে পরিবাহী সংগঠন সময় কম করা যায়। ইহা 2.5 এমইভি এর গামা বর্ণালী পর্যবেক্ষণ করতে পারে, মানে এগুলো হচ্ছে তার সুবিধা। তো অসুবিধাও আছে। ডিসঅ্যাডভান্টেজেস অফ সেমিকন্ডাক্টর ডিটেক্টরস। নির্গমন সংকেত শক্তির সাথে রৈখিকভাবে সম্পর্কিত, দ্রুত সাড়া দেয় এবং উচ্চ শক্তিতে সাড়া দেয়। অর্ধপরিবাহীতে পাতলা জানালা থাকে, চারপাশের চৌম্বক ক্ষেত্রের জন্য উহার সংবেদনশীল। এই উদ্ঘাটকের অবশ্যই ক্রিস্টালিক তাপমাত্রা প্রয়োজন হয়। অনবরত আপতিত রশ্মির প্রভাবে ক্যালাসের ক্ষতি সাধিত হয় এবং এগুলো অকেজো হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এদের কার্যক্ষমতা অক্ষুণ্ণ রাখার সময় অপেক্ষাকৃত কম, মানে কার্যক্ষমতা ওই যে বললাম অকেজো হয়ে যায়, নষ্ট হওয়ার সময় তুলনামূলকভাবে অন্যান্য
কাউন্টার থেকে একটু কম। আচ্ছা, তোমরা আচ্ছা, অর্ধপরিবাহী উদ্ঘাটকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিটেক্টর। আমাদের সময়ের সিগন্যাল চলে আসছে, উই হ্যাভ দ্য লাস্ট 10 মিনিটস। এই উদ্ঘাটকে অর্ধপরিবাহী জাংশন ব্যবহৃত হয়ে থাকে, একটা পিএন জাংশন লাগে। অতি নিম্ন রিজলভিং সময়ের কারণে এই উদ্ঘাটকের উচ্চ গতিতে গণনা করার ক্ষমতা আছে। অন্যান্য উদ্ঘাটকের তুলনায় এই যন্ত্রে উচ্চ শক্তির গণনা করতে পারে, হাই রেজলিউশন আছে। আমাদের পথরেখা ডিটেক্টর আরেকটা আছে, এটা পথরেখা ডিটেক্টর আমি অতটা খেয়াল করি নাই, যে আমাদের মনে হয় সিলেবাস অবশ্যই আছে। ট্র্যাক এজ ডিটেক্টর মানে যে দিক দিয়ে যায় সেদিকে এক ধরনের আলো বের হয়, মানে আলোর ঝলক ঘটে, এইটার জন্য সেই যেই পথরেখা মানে যেই পথে যাচ্ছে সেই পথ চিহ্নিত করে বিকিরণ ডিটেক্ট করা হয়। আয়নায়ন কণা পরাবৈদ্যুতিক মাধ্যম ভেদ করে যাওয়ার সময় অনুগুলার ইলেকট্রনের শক্তির স্থানান্তর ঘটে, ফলে আয়নায়ন কণার উপরে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত অনুসমূহের লেজের মতো সৃষ্টি হয়। এটি হলো ক্ষতিগ্রস্ত পথরেখা। এই ক্ষতিগ্রস্ত পথরেখাকে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার দ্রবণে দৃশ্যমান করা হয়, দেখার জন্য ডেভেলপ করা হয়। পুরো পৃষ্ঠকে আয়নায়ন কণা দ্বারা অ্যাটাক করা হয় এবং যে বিন্দুগুলোতে আয়নায়ন কণা প্রবেশ করেছে সেগুলো দ্রুত হারে হিটস করা যায়। ট্র্যাককে এইভাবে সহজে পৃষ্ঠের উপর নির্দিষ্ট করা যায় এবং তেজস্ক্রিয় পদার্থের সন্ধান করা যায়, বুঝতে পারা যায় যে এই দিক দিয়ে তেজস্ক্রিয় পদার্থ গেছে। থার্মাল লুমিনেসেন্ট ডিটেক্টর, টিএলডি, থার্মাল লুমিনেসেন্ট ডিটেক্টর, এটা খুব কমনলি ইউজড একটা ডিটেক্টর, এটা অ্যাটমিক এনার্জি কমিশনে ব্যবহার করে। আয়নায়নকারী বিকিরণের অন্যতম প্রধান উৎঘাটক, যেটা বিকিরণ আয়নাইজেশন বিকিরণের উৎস। যারা আসো এদিকে, যাদেরকে কখনোই দেখতে পাচ্ছি না, অন্তত আমরা যেদিন শেষ ক্লাস করবো সেদিন অন্তত তোমরা তোমাদেরকে যেন দেখা যায় আর কি, তোমরা আসছো, এই জন্য অনেক অনেক শুক্রিয়া তোমাদের প্রতি, অনেক ধন্যবাদ, অনেক আনন্দিত আমি যে ইউ আর পার্টিসিপেটিং মাই ক্লাস। তোমরা এত রাত্রেও আসে, অনেক এলাকায় আছে যেখানে নেটের ফ্যাসিলিটিস নাই। একজন সেদিন বললো যে বাইরে যে ঠান্ডা অন্ধকারে বসে থাকে ক্লাস গুলো অ্যাটেন্ড করতে হয়, কারণ হচ্ছে ঘরের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না। গ্রামে যেখানে টিনের ঘর সেখানে নেটওয়ার্ক আরো অ্যাভেলেবেল না, টিনের ঘরে থাকতে চায় না। আয়নায়নকারী বিকিরণের অন্যতম প্রধান উৎঘাটক ক্যালসিয়াম সালফেটের মতো কিছু কঠিন পদার্থ আছে, যেগুলো হতে বিকিরণ নিঃসৃত হলে ইলেকট্রন সমূহকে এরা সুগভীর ফাঁদে আটকে রাখে। বিকিরণ এসে পড়লো, পড়ার পরে আয়নাইজেশন হলো, পরে যে ইলেকট্রন বের হলো সেটাকে তারা একটা ফাঁদে আটকে ফেলে, একটা ট্র্যাপে ফেলে। কিন্তু এটার মধ্যে যদি আবার তাপ দেওয়া হয় তাহলে এই প্রতিপ্রবাহ নিঃসৃত করে ইলেকট্রন বের হয়ে আসে, এবং এই প্রক্রিয়াকে তাপীয় প্রতিপ্রবাহ বলা হয়। নিঃসৃত প্রতিপ্রবাহের পরিমাণ বিকিরণের পরিমাণের সমানুপাতিক, আর সমানুপাতিক বলে এটা দিয়ে করা যায়। উদ্ঘাটকের দক্ষতা, ইফিসিয়েন্সি অফ ডিটেক্টর, মানে তার কর্মদক্ষতা কতটুকু, একক সময়ে গণনাকৃত কণার সংখ্যা এবং ওই সময়ে উদ্ঘাটকের ভিতর দিয়ে অতিক্রান্ত আয়নীকারক কণার সংখ্যার অনুপাতকে উদ্ঘাটকের দক্ষতা বলে। অর্থাৎ এটার ভিতর দিয়ে অতিক্রম করছে হলো 100 এবং সে গণনা করতে পারছে হলো 70টি, তাহলে বোঝা গেল তার দক্ষতা হলো 70%। অর্থাৎ কতটা গণনা করতে পারে আর কতটা তার মধ্যে দিয়ে অতিক্রম করছে, এই দুইয়ের অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা, বা এখানে তো আমরা বললাম শুধু দক্ষতা। ডেড টাইম, একটি কণার উপস্থিতি একবার ঘোষণা করার পর পুনরায় একটি কণা গ্রহণ করার জন্য উপযুক্ত অবস্থায় আসতে কাউন্টারে কিছু সময় লাগে। এই সময়কে বলে অসার সময় বা ডেড টাইম, মানে এই সময়ের মধ্যে অন্য কোনো বিকিরণ এসে পড়লে উদ্ঘাটক সেটা ডিটেক্ট করতে পারে না। যেমন মানুষের শ্রবণ শক্তির হলো 1/10, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের সময়ের মধ্যে যদি অন্য কোনো শব্দ তোমার কানে পৌঁছায় বা কোনো বস্তু তোমার দৃষ্টিগোচরে আসে সেটা তুমি দেখতে পাবা না। এটা হচ্ছে আমাদের ডেড টাইম। ঠিক তেমনি ভাবে এই যন্ত্রের ডেড টাইম আছে, যে একটা শনাক্ত করার পরে আর একটা শনাক্ত করতে মাঝখানে কিছু একটা মিনিমাম টাইম লাগে, এন্ড দ্যাট টাইম ইজ নন এজ দ্য ডেড টাইম। যে সময় সে অকার্যকর থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। কোনো কাউন্টার কতটা সুবিধি, কতটা সেন্সিটিভ তা নির্ভর করে ডেড টাইমের উপরে। ডেড টাইম যত কম হবে কাউন্টার তত বেশি সুবিধা হবে, মানে অত অল্প সময়ের মধ্যে তার রেজাল্ট সে দিতে পারবে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের সময় এখনো 5 মিনিট আছে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে, আমরা প্রশ্নোত্তর পর্বে 2-একটা প্রশ্ন নিতে পারবো, আমাদের সময় আছে 5 মিনিটের মতো। তো যে কাউন্টার গুলো আমরা পড়লাম আমি সহজে বলি। আমরা আয়নাইজেশন কাউন্টার পড়ছি হলো 3টা। একটা হচ্ছে
মানে গ্যাস পূর্ণ কাউন্টার, গ্যাস ফিল কাউন্টার, আয়োডাইজেশন কাউন্টার, প্রপোর্শনাল কাউন্টার এবং গাইগার কাউন্টার। এই ৩টা আমরা পড়েছি। আর এদিক থেকে আমরা পড়লাম হচ্ছে সেন্টিলেশন কাউন্টার আর পড়লাম হচ্ছে এই সলিড স্টেট কাউন্টার। এই ২টা। এদের পড়ছি হলো গঠন, কার্যপ্রণালী, সুবিধা, অসুবিধা সহ বৈশিষ্ট্য। কাউন্টারগুলার গঠন করা হয়েছে, কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে এবং কি কি তার ক্যারেক্টার বা কি কি বৈশিষ্ট্য আছে। আর অতিরিক্ত হিসেবে আমরা এই কাউন্টারগুলি ডেট টাইম, রেজলভিং টাইম ইত্যাদি কতগুলো ছোটখাটো বিষয় যেগুলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত। আর একটা হচ্ছে এই যে উদ্ঘাটকের দক্ষতা, এফিসিয়েন্সি অফ ডিটেক্টরস, এগুলো নিয়েও আমরা অল্প বিস্তার আলোচনা করার চেষ্টা করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফিশন, ফিউশন অথবা নিউক্লিয়ার রিঅ্যাকশন। এই ২টা চ্যাপ্টারে যে কোনো একটা আমাদের আজকে বোধহয় ১২টা ক্লাস হলো আর ৩টা ক্লাস আমরা করব এই কোর্সের উপরে। এরপরে যদি তোমরা আগ্রহী থাকো অন্য কোনো কোর্সের বা অন্য কোনো স্যারের সাথে ক্লাস করার ব্যাপারে, সেই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করলে হয়তো আমাদের বিভাগীয় প্রধান স্যার এটার ব্যবস্থা করতেও পারে। আর এমনিতে আমাদের একটা রুটিন ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। সেখানে হয়তো ক্লাসগুলো এইভাবে প্রত্যেকদিন নেওয়া হয় না বা এই সময় নেওয়া হয় না, ওই ক্লাসগুলো আপলোড দেওয়া হয় 10টা-11টার দিকে। একজন এখন আসলো, আমরা আমাদের প্রায় শেষের দিকে আসছি। তাহলে মোস্তাক রহমান, যদি কোশ্চেন থাকে করো, সেলিনা কোশ্চেন থাকলে করো। আর আমাদের আসিফকে, তোমার নামটা তো দেখতে পাচ্ছি না আমি, কিন্তু তুমি তো শুরু থেকেই আসছো। হ্যাঁ, তাজকিয়া, হ্যাঁ তাজকিয়া। তুমি প্রশ্ন যদি থাকে একটা করতে পারো, আমাদের সময় একেবারেই কম, 3.5 মিনিটের মতো আছে। আফসা আক্তার প্রশ্ন, রোমানা, ইউসা, রাতুল, জান্নাতুল, তারপরে ইশরাত জাহান, তোমরা আসল দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছি না, ক্যামেরা এবং মাইক্রোফোন সবই অফ, এই সাইডটা পুরোটাই। আচ্ছা যাই হোক, অফ হোক অন হোক, তোমরা শুনেছো, এটাই আমি আনন্দিত হয়েছি। বলো, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলো, আর না হলে আমরা এখন শেষ করে দিব আগামী ক্লাসের আহ্বান জানিয়ে। মনে হয় কোনো প্রশ্ন আপাতত নাই। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার পর আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।